গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন ঔপন্যাসিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। খালাস হয়নি। ফের ওরা স্বামী স্ত্রী ছিল না, আবার স্বামী স্ত্রীও বটে। অন্তত লোকে তাই মনে করে। ভাববার মতন কথা। খালাস আর তালাক এক কথা নয়। হিন্দু বিধবা মুসলমান বিধবা এক নয়। এই দুই বৈধব্যের মাঝে ছেদ আছে। খালাস হল ইহলৌকিক মুক্তি, পরলৌকিক বিচ্ছেদ নয়। সত্যি চিন্তার কথা। রাজিয়া খালাস নয়, তালাক চেয়েছিল। কৌতূহল হচ্ছে সেই মেয়ের মনের অবস্থাটা আজ কেমন আছে। মিল্লাত ভেবেছে সারা রাত এক প্রকার, ভালো মতন ঘুমাতে পারেনি। ঘুম চটে চটে গেছে চিন্তার গোপন ফল্লু আঘাতে। সকালেও মনে হচ্ছিল রাজিয়াকে কিঞ্চিত ক্ষমা ও করুণা করা উচিত। ফের রাজিয়ার লোভকে ঘৃণায় বিদ্ধ করাও সমীচীন। রাত্রে কিছু খায়নি মিল্লাতে বাড়ির। হোটেলে খেয়ে বাড়ি ঢুকেছিল। বাড়ি ঢুকে সোজা বিছানায়। বাইরে রাজিয়া বারবার তাকে ডেকেছে, খেয়ে নেওয়ার জন্য বেশ কবার পীড়িত করেছে। মিল্লাত সাড়া দেয়নি। আজ ভোরে দরজা খুলে দিল মিল্লাত। ট্রে হাতে করে রাজিয়া খুব সহজ ভঙ্গিতে ঘরে ঢুকে এলো। টেবিলে রাখল প্লেট আর কাপ সাজানো পাত্রখানি। এত ভোরেই স্নান করে নিয়েছে রাজিয়া। ভেজা চুলে বাসি জবা কুসুমের গন্ধ, মুখে কোনো ভারতীয় স্নো বা ক্রিমের মিষ্টি সুরভি। কপালে লাল বড় গোলাকার টিপ, পরনে তাঁতের শাড়ি, গলায় কলারের ব্লাউজ, কোনোই অবধি লম্বা হাত। লক্ষ্য করবার ব্যাপার, রাজিয়া সবসময় কোনোই অবধি ঢাকা হাত ব্লাউজ পরে। হাফ হাত বা হাত কাটা ব্লাউজ তার নেই। হাত কাটা না থাকাই স্বাভাবিক, কিন্তু কোনোই অবধি ঢাকা ব্লাউজও তার এক ভব্যতার পরিচয়। রাজিয়া রুটি আর হালুয়ার প্লেট নামিয়ে দিয়ে বলল, চট করে মুখ ধুয়ে এসো, চা জুড়ে যাবে। স্নান করার সময় ভালো করে দাঁত মেজে নিও। অল্প করে খাও, দুখানা পাতলা রুটি খেতে অসুবিধা হবে না, নইলে পেটে পিত্তি পড়বে। রাত্রে রাখেই ঘুমিয়ে পড়লে, কত ডাকলাম সাড়া দিলে না। এভাবে দুজনে শত্রুতা করে একই বাড়িতে থাকা যায় কি না তোমাকে ভেবে দেখতে হবে। কথা শুনে মিল্লাতে শিরদাঁড়া শক্ত আর শটান হয়ে গেল মুহূর্তে। কথা শেষ করেই রাজিয়া ঘর ছেড়ে চলে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকল মিল্লাত। এ ভোরবেলাতেই তার মন ভয়ানক খারাপ হয়ে গেল। বাথরুমে এসে ব্রাশ পেস্ট ঠিক করে আনমনা দাঁত ঘষতে থাকল। মনে মনে ভাবল, আজই যদি বাড়ি ছেড়ে চলে যেতে হয় তবে কোথায় গিয়ে উঠবে সে? খেতে দিয়ে এভাবে অপমান, এত বড় অশ্লীল ঘটনার নিরসন কিভাবে সম্ভব? একটু বাদেই রাজিয়ার কণ্ঠস্বর ভেসে উঠল, তখন যে বললাম অল্প করে মুখ ধুয়ে এসো, কতক্ষণ ওভাবে দাঁত ঘষবে? চা যে ঠান্ডা হয়ে যাচ্ছে। মিল্লাত সচেতন হয়, মুখ ধুয়ে ফেলে বাথরুম ছেড়ে আসে। তোয়ালে মুখ মুছতে মুছতে স্থির হয়ে নেয় রাজিয়ার সঙ্গে কথা কিছু বলে নেবে কিনা। হ্যাঁ নেবে। ডাক দেয়, শোনো এদিকে, শুনে যাও। রাজিয়া এসে সামনে দাঁড়ায়, শুধায়, তুমি এখনো শুরু করনি? মিল্লাত বলে, না, শুরু করা যাচ্ছে না। তোমার সঙ্গে স্পষ্টপষ্টি দুটি কথা হওয়া দরকার। রাজিয়া বলল, আগে খেয়ে নাও, তারপর কথা হবে। নাও শুরু করো, দেরি করো না। রাজিয়া তার স্পষ্ট করে দুটি চোখ মেলে মিল্লাতের মুখে চাইল। মিল্লাত আজ এক মুহূর্তে প্রথমবার বেশ মনোযোগ দিয়ে রাজিয়াকে চেয়ে দেখে। বাস্তবিক সুন্দরী রাজিয়া। ভেজা চুলে বেশি মাত্রায় স্নিগ্ধ দেখাচ্ছে। কানে এক জোড়া সোনার দুল, নাকে আছে সাদা পাথর, গলায় সুবর্ণ চেন, হাতে দুটি করে 4টি সোনার চুড়ি। নাকে পাথর থাকা সত্ত্বেও তাকে অনাধুনিক গ্রাম্য মনে হয় না, বরং আরও আলোকিত দেখায়। মিল্লাত ভেবে পায় না নাকের পাথরখানি এত দৃষ্টিনন্দিত হয়ে ওঠে চেহারার কোন সামঞ্জস্যে। পাথরগত কারণেই কি রাজিয়াকে বেশি ভারিক্কি আর গভীর মনে হচ্ছে?
হঠাৎ মনে হলো ইনি আমার বাপের বউ, এবং সঙ্গে সঙ্গে মিল্লাতের দুই চোখ রাজিয়ার চোখ থেকে খাবারের ট্রেতে নিবদ্ধ হয়। মিল্লাত সচেতন হয়ে ওঠে, বলে, তোমার ভাইয়ের সঙ্গে পরশুর আগের দিন যখন এলে তোমরা, খুব উত্তেজিত অবস্থা আমারও, ও ফলে বলা হয়নি। আমায় দিন কতক সময় দিতে হবে। যতদিন একটা বাড়ি ভাড়া না পাচ্ছি আমি কোথায় যাব? সমস্ত বাড়িখানাই ছেড়ে দিয়েছি বলা মাত্র। আমি সত্যিই খারাপ লোক নই। তুমি মবিনকে শুধিয়ে দেখতে পারো। মবিন আমার বন্ধু, তাছাড়া আমরা তো আত্মীয় বটে। আচ্ছা, সে কথা না হয় ছেড়ে দিলাম, কারণ আজকাল আত্মীয়রাই বেশি ক্ষতি করে, অন্তত বিধবাদের আত্মীয়রাই ঠকায়। তাই তোমার আমার রিলেশন ছেড়েই দিচ্ছি। আসলে স্বার্থের বেলা সৎ মা শত্রুই হয়, সৎ ছেলেও দুশ্মনী করে। গা ঘরের সেটা একটা রেওয়াজ। আমি তাই অন্য কথা বলছিলাম। বলতে বলতে চেয়ারে বসে পড়ে মিল্লাত রুটি ছেড়ে দু আঙুলে ভাঁজ করে ভাঁজের মধ্যে হালুয়া ঠেসে নিয়ে মুখে ফেলে বার কতক নাড়াচাড়া করে গিলে ফেলে বলল, দেখো, আমার একটা বদনাম আছে। আমি মিষ্টি করে কথা বলতে পারি না, খুব চাচা ছোলা কথা বলতে আরাম পাই। এখানে আমি থাকবো না, থাকা যায় না। খুব কড়া করে বলছি, তোমার বাড়ি, তোমাদের বাড়িতে আমি থাকতে পারবো না। অতএব তোমার ভয় নেই। আমার নিজস্ব কিছু নিষ্ঠুরতা আছে, সেই নিষ্ঠুরতাই আমাকে এখান থেকে তাড়িয়ে নিয়ে যাবে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। একটা বাড়ি খুঁজে পেতে যা দেরি। রাজিয়া শুধালো, এটা আমার বাড়ি আজ সাব্যস্ত হয়েছে, কিন্তু এ বাড়ি তো আর কারো নয়। তোমাদের বাড়ি মানে কি? আমার ভাইয়েরা তোমায় কোনো উপদ্রব করবে না, এ কথা তাদের সঙ্গে কবুল করে নিয়েছি। আমার লোভ আছে, কিন্তু লোভের হ্যাংলামি পছন্দ করি না। তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি খুঁজতে পারো, আমি খোটা দেব না। তুমি নির্মম সে কথা আমারও কিঞ্চিত জানা আছে। নাও, খেয়ে নাও। রাজিয়ার কথায় অপূর্ব গভীরতার গাম্ভীর্য লক্ষ্য করে মিল্লাত থমকে যায়। রুটির শেষ খণ্ডটুকু হাতে ধরে থাকে, পরে মুখে ফেলে দিয়ে চিবিয়ে নেয়। জল খায় গেলাস থেকে, একটুখানি করে গেলাসের মধ্যেই হাত ধুয়ে ফেলে। রাজিয়া চিনি, চা, দুধ মিশিয়ে কাপটা একটু ঠেলে দেয় মিল্লাতের হাতের কাছে। মিল্লাত চায়ে চুমুক দিয়ে পাতলা হেসে নিয়ে বলে, আমি যে নির্মম সে কথা তুমি কিঞ্চিতই জানো, নইলে কথা ধরতে পারতে। আমার বলার অনেক কথাই আছে, সেসব তোমার ভালো লাগবে না। এই বাড়িখানা একজন হাজি সাহেবের, তাই তোমাদের করে বলেছি। সেখানে থাকা মানে তোমাদের সম্পর্ক মেনে নেওয়া। আমি এই সম্পর্ক মানি না। আই হেট দিস ম্যারেজ। আর তুমি হ্যাংলা কি না তার প্রত্যক্ষ সাক্ষী আছে। তুমি মুমূর্ষ বাপের কাছে খালাস চাইতে গিয়েছিলে। তুমি নিজেই গতকাল বলেছ তুমি খালাস পাওনি, আর পাওনি বলেই এই বাড়িখানা তোমার দরকার। হ্যাঁ, এটা যুক্তি বটে, কিন্তু খালাস পেলেও এ বাড়ি তুমি চাইতে। শহরে এরকম একখানা বাড়ির প্রচুর দাম। চা খাওয়া শেষ করে দ্রুত ছটফট করে চেয়ার ছেড়ে ওঠে মিল্লাত। সহসা রাজিয়া মিল্লাতের একখানা হাত চেপে ধরে বলে, দাঁড়াও, যেতে পাবে না। কথা এখনও স্পষ্টপুষ্টি কিছুই হয়নি। চৌকিতে বসে থাকো। এ ঘরখানার ভাড়া কত দেবে? কারা এখানকার ভাড়াটে? কিছুই জানি না। মিল্লাত চৌকিতে বসে পড়ে বলল, তোমার বাড়ি, সবই জানতে পারবে। আমি ভাড়াটেদের বলে দেব। আর এটা গুমট ঘর, ফ্যান নেই, 40 টাকা ভাড়া দেব। এবার আমি যেতে পারি? কোথায় যাবে? রাজিয়া প্রশ্ন করে। মিল্লাত হেসে ফেলল নিঃশব্দে, বলল, কৈফিয়ত চাইছ মনে হচ্ছে। রাজিয়া উত্তর করল, না, কৈফিয়ত চাওয়ার কোনো অধিকার আমার নেই। সেটা তুমি স্বীকারও করলে না। ভালোই হয়েছে, তার জন্য আমি দুঃখিতও নই। কিন্তু জানি না কেন বাইরে গিয়ে খেয়ে আসছ, এটা আমার ভালো লাগছে না। মেয়েদের কিছু হ্যাংলামি তো থাকেই, আমার এটা হ্যাংলামি। লোক দেখানো একটা আত্মীয়তা তো আছে আমাদের, সেটা না হয় বাদই দিলাম, তথাপি একটা হ্যাংলামির সুযোগ আমি চাইছি। দেবে না? দুবার খেয়ে ফেলেছ, অপমান যা হবার হয়ে গেছে তোমার। এখন আমারও একটু অন্য কথা আছে। তোমার একটা অন্য কথা বলার ছিল, সেটা কি? মিল্লাত বলল, সে কথা হয়ে গেছে, ভাড়ার কথা। আমি চাইছিলাম
আমাদের সম্পর্ক স্বাভাবিক হওয়া ভালো, যেমন টাকা পয়সার সম্পর্ক, মালিক আর ভাড়াটের সম্পর্ক। স্বাভাবিক এবং ঘটনা যা দাঁড়িয়েছে তাতে আমাদের নির্লজ্জ হয় ভালো। সেটা হলেই এখানে আমার থাকা চলে। কোনো হ্যাংলামি এ অবস্থায় সুন্দর নয়। রাজিয়া অস্বাভাবিক গম্ভীর হয়ে বলল, তাই হবে। তুমি আমার পেইং গেস্ট। তোমার আমার সম্পর্কের মতোই পেইং গেস্ট কথাটা অশ্লীল, কিন্তু এ অবস্থায় ভালো মানায়। তবে এই মুহূর্তে আরও একটি অশ্লীল কথা আমার মনে পড়ছে মিল্লাত, শুনবে? ঘর ছেড়ে চলে যেতে যেতে রাজিয়া থেমে পড়ে বলল, তোমার বাবা মায় আচমকা একদিন বিয়ে করল। বদনা হাতে মাঠ সারতে গিয়ে মাঠ পেরিয়ে আমাদের গায়ে এলো সকালবেলায়। রাত্রে বিয়ে হলো। তার আগে তোমার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে কথা উঠেছিল, তুলেছিল তোমার দাদি। মাঝে মাঝে আমাদের বাড়ি এসে আমার থুতনিতে আঙুল ঠেকিয়ে ভারী পছন্দ করে বলতো, এটা আমার মিল্লাতের গিন্নি। তোমার দাদির মতন হ্যাংলা মেয়ে দু চোখে দেখিনি কখনো। রাজিয়া একবার অপাঙ্গে মিল্লাতকে চেয়ে দেখে দ্রুত অন্যদিকে চলে গেল। মিল্লাতের চোখে মুখে কে যেন এক দোয়াত কালো কালি নিংড়ে ঢেলে দিয়ে গেল। মিল্লাত অস্ফুট ইংরেজিতে উচ্চারণ করল, কি বিস্ময়কর, কি অদ্ভুত। বদনা হাতে করে মাঠ সারতে গিয়েছিল বাবা, হাজী নিসার হোসেন। অদ্ভুত সেই সকালবেলা, বিস্ময়কর তার সেই বিবাহযাত্রা। পরে একদিন মাবুদ সেই সংবাদ বহন করে এই শহরের বাড়িতে এসেছিল, পাঠিয়েছিল নবীনা। মনে পড়ছে, মনে পড়ছে। কি উদ্ভাসিত দেখাচ্ছিল মাবুদকে, সুখী, ভারমুক্ত। শুধু তাই নয়, বিপদ বালাই মুক্ত, পরম প্রসন্ন। একটা ভালো কথা, মজার কথা শোনাতে পারার শান্ত আলোক চোখে মুখে মৃদু মৃদু চমকাচ্ছিল। মিল্লাত গুমট ঘর ছেড়ে দোতলার মেঝের ঘর, যেখানে এতদিন বাস করেছে সে, এখন যে ঘর রাজিয়ার দখলে, সেই ঘরের কেন্দ্রে এসে চুপচাপ দাঁড়ালো। দু চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। মনে মনে বলল, এখানে এসে সেদিন দাঁড়িয়েছিল মাবুদ। ঘরখানি তেমনি সাজানো আছে। দেয়ালের গা আলমারিতে বইগুলি আগের মতোই সুসজ্জিত। কেবল খাটের মাঝখানে এলোমেলো হয়ে পড়ে আছে সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলি। রাজিয়া পড়াশুনো করেছে বোঝা যায়, শিক্ষিতা মেয়ে, বাংলা ভাষা খুব সুন্দর বলতে পারে। কিন্তু কতখানি শিক্ষার আলো পেয়েছে কে জানে। গায়ে ঘরে স্কুল ফাইনাল পাস মেয়েদের মুসলমান পরিবারে যথেষ্ট শিক্ষিত ধরা হয়। বাপের বিয়ের সময় রাজিয়া কি স্কুল ফাইনাল পাস করেছিল? তা যদি করে থাকে তবে তো ঘটনা স্বাভাবিক ছিল না। একজন বৃদ্ধকে কেন বিয়ে করতে রাজি হলো? রাজিয়ার অভিভাবক কারা? তারা কি সব বেকুব বান্দা? মেয়েটি বা এত কচি কাজ করেছিল কিসের ধন্দে? তারপর টিপছাপি বা হলো কেন? হলোই যদি, তবে ফের খালাস যাওয়ার চড়ার নাটক সেদিন মৃত্যুলগ্নে কেন অভিনয়? দেওয়ালের ক্যালেন্ডারে চাইল মিল্লাত। খাজুরাহর ভাস্কর্যের মিথুন মূর্তির নগ্নতা। দেওয়ালে কাবাঘরের মুসলমানি ফটো নেই, আছে সরস্বতীর বীণাবাদিনী রূপে অধিষ্ঠান। এ ঘর নামাজ পড়ার উপযুক্ত নয়। রাজিয়া কি নামাজ পড়ে? রাজিয়া কি রোজা রাখে? এই ঘরখানিকে কি তার সুন্দর মনে হয়, অসুন্দর মনে হয়? এই যে বলা হলো সম্পর্ক অশ্লীল, একথা তার চৈতন্যে কি ছায়া ফেলেছে? দেওয়ালে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে দেখে তার কি মনে হয়েছে? তাকে যে হ্যাংলা বলা হলো, তার কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া যে হয়েছে সেই উচ্চারণও ধন্দময়। দাদি যে আহ্লাদ করেছিল, সেখানে হ্যাংলামের পরিচয় কী ছিল? দাদির সাধ ও আকাঙ্ক্ষা কি আজ রাজিয়ার কাছে বিষম বিদ্রূপ? পেইং গেস্ট, জবাব হয় না কথাটার। হায়, জবাব হয় না। এখানে এসে দাঁড়িয়েছিল মাবুদ। বাবজি মিলাত, বাপধন গো, নেসার ভাইজান শাদি করেছে বৈদ্যবাটির পশ্চিম পাড়ায়। মেয়া সুন্দরী, উপবতী, নেকা পড়ায় দুরন্ত। সব বোনাসের থই থাকলো না বাপসি। মিনি ম্যাগে বাস পড়ল পশ্চিম পাড়ায়। আমার সংসার বেঁচে গেল বাবারে। খেতে দিতে না পারি, তবে আপন বউরে মনিবের হাতে তুলে দেয়া যায়। আজের আগে তালাক দিতে পারি, কহেন বাপসি।
মিল্লাত গম্ভীর গলায় জবাব করল, ওসব কেচ্ছা শোনাতে কি শহরে এসেছ? হাজেরা ফুপু পাঠিয়েছে, ফিরে যাও। মাবুদ এই মেঝের মধ্যবিন্দুতে এসে থমকে গেল। তারপর মিল্লাতের পায়ে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে শিশুর মতন শুকনো চোখে হাউমাউ করে কেঁদে ফেলল। মাবুদ অমন করে কেঁদে ফেলল কেন? অত খুশি খুশি অবস্থার পর হঠাৎ কথা বলতে বলতে মুখ কালো করে কেঁদে ফেলা কেন? এই কান্নাও কি সুখের ছিল তখন, নাকি পশ্চিম পাড়া পুড়ে গেল বলে তার বাস্তবিক কান্না পেয়েছিল? নবীনা চিঠিতে লিখেছিল, এক পক্ষে রাজিয়াকে বিয়ে করে আব্বাজি ভালোই করলেন, একটা সংসার বেঁচে গেল। হাজেরা ফুপু ঘোড়াপীরের থানে মানত করেছিল, খোদা মুখ তুলে চেয়েছেন। অসহ্য, এ চিঠিও সওয়া যায় না। নবীনা লিখেছিল, আমরা কি করতে পারি? তুমি গায়ে থাকলে কি এই বিয়ে রোখা যেত? পারতে না। বিয়ের আগে যে তুমি পালিয়ে গেলে, সেটা এক প্রকার ভালোই হয়েছে। আমি বলবো, তুমি কখনো আর গায়ে ফিরে এসো না। রাজিয়া বিয়ের পর আমাদের এখানে 3 দিন ছিল। তখনকার কথা চিঠিতে লেখা চলে না। শুধু শুনে রাখো, আব্বাজি কয়লার আগুনে ওর কনুই পুড়িয়ে দিয়েছে। ফোসকা হয়েছিল, দাগ পড়ে গেছে। ছি, অসহ্য, এ চিঠি পড়া যায় না। মাবুদের ন্যাকামি শোনা যায় না। শকুনের মতন শুকনো গলায় কাঁদে কেন লোকটা? একটা কেঁচো। নিসার হোসেন বলেছিলেন, হাজেরাকে তুই তালাক দে মাবুদ, খেতে দিতে পারিস না, মুই তারে শাদি বসাই। তালাক দিলে তোকে 2 বিঘা ধানি জমি দিব। পরে অবস্থা ফিরলে একটা কচি মতন নিকে করিস, আমি ব্যবস্থা করব। দেখ বেকুফ, গত 2 সন অজম্মা, এবছর সুখা সুখা, বালবাচ্চা মাটি সেটে থাকবে। বছর বিয়নি মেয়ে, দাঁড়া সাপ, তোকে গিলে খাবে মাবুদ। মাবুদ নিসার হোসেনের জমির আগলদার, বাধা কিসেন। মাসিক দরমাহা একটা ছিল, কিন্তু সেই হিসাব মনিবার আগলদার ছাড়া কেউ জানত না। মাঠের ফসল পাহারা দেওয়ার সুবাদে কিছু কিছু ধান, পাট, গম হাত তোলা পেত মাবুদ। সবজি তরকারিও ভুঁই থেকে তুলে নিত বিবেচনা মতো। কখনো এমন সাহস তার ছিল না যে গোপনে ফসল সবজি উঠিয়ে নিয়ে গিয়ে নিজেকে বড়লোক করে তুলতে পারে। বেল, কলা, পুকুরের মাছ ইত্যাদিরও তদারকি তার। শোনা যেত, কলা, বেল, মাছের একটা নির্দিষ্ট ভাগ মাবুদের প্রাপ্য। মাবুদ জাল ফেলে মাছ ধরত, কলার গাছ লাগান করত, মুনিশ জোগাড় করত, সবই তার তদারকি। মাছের পোনা নিসার হোসেনের অনুমতি নামমাত্র। টাকা কত লাগে না লাগে মাবুদি হিসাব রাখত। আর 5টা কেনাকাটার বেলা যেমন হয় তেমনি। পন পন পোনা কিনে নিত রশিপুরের শেখেদের কাছে, পুকুরে ছাড়ত। তা সত্ত্বেও তার ভাগ কখনো আসলে নির্দিষ্ট ছিল না। সবই ছিল নিসার হোসেনের ইচ্ছে মতো হাত তোলা। যা পেত তাতে সন্তুষ্ট ছিল মাবুদ। মাবুদের আকাঙ্ক্ষা ছিল অত্যন্ত খাটো। বোধহয় সে কখনো বড়লোক হওয়ার স্বপ্নই দেখেনি। কিছু মানুষ কখনো বড়লোক হওয়ার স্বপ্ন দেখে না। নিসারের প্রতি বিশ্বস্ততা তার দারিদ্র্যের মতনই স্বাভাবিক। মাঝে মধ্যে সে কাঁচি সিগারেট আনতে যেত শহর থেকে এককালে। মনিব অন্য সিগারেট খেতেন না। মনিব মাবুদকেও মাঝে মিশেলে বিড়ির সাথে 2-5টা কাঁচি খেতে দিতেন। সেই সময় মাবুদের চোখ মুখ উজ্জ্বল দেখাত। মনিবের সঙ্গে মাবুদের সম্পর্ক ছিল খোদার সঙ্গে বান্দার অতি প্রাকৃত সম্পর্কের মতন নিবিড়। আপাত চোখে সেটাকে বন্ধুত্ব বলে মনে হতো। বাড়ির লোক ভাবত ওরা দুজন বন্ধু। অবশ্য বন্ধুত্বই বটে। অতএব দোস্তের কাছে সব কিছুই সম্পূর্ণ সমর্পণ করা যায়। সেই সমর্পণের ভিত্তিতেই বন্ধুত্ব গড়ে ওঠে। তেমনি এক বন্ধুত্বই কি গড়ে উঠেছিল মাবুদ আর নিসারের? মিল্লাত জানত, নিসারের কাছে মাবুদের অদেয় কিছুই নেই। অদেয় কিছু নেই বলে কি সব কেড়ে নিতে হবে? নিসার হোসেন এমন করে চাইবেন মাবুদ কি ভাবতে পেরেছিল? ভালো করে কোনো কথাই জানা হয়নি। দ্বিমুখী দ্বন্দ্বের মধ্যে পড়েছিল নবীনা আর মিল্লাত। সেই হিসেবে তাবৎ পরিবার একটি সিদ্ধান্তের নিকটবর্তী হচ্ছিল ক্রমশ। কি হবে?
ধীরে ধীরে ঘটনার গতিধারা এমন হয়ে উঠল যে নিসার হোসেনের চাহিদাকে মেনে না নিলে মাবুদের কপাল ভাঙে। নিসার হোসেন প্রথম মাবুদকে দিয়ে বড়গিন্নির কাছে তার চতুর্থ বিবাহের সদিচ্ছা প্রকাশ করলেন, কারণ আরও দুটি বিবাহ তিনি এইভাবেই প্রথম পত্নীর স্বীকৃতি নিয়ে সম্পন্ন করেছেন। এক্ষেত্রে না করার মতন সাহস প্রথম পত্নীর নেই। কখনো কোনো পত্নীরই কি থাকে? নবীর সুন্নতে হস্তক্ষেপ করার ধর্মবিরুদ্ধ মনস্কামনা থাকতে নেই কুত্রাপি। সে কথা নিসার হোসেন জানতেন। তথাপি যেন তিনি প্রথমা পত্নীর কাছে প্রশ্রয় চাইছেন এমন একটা নিরীহ ভাব করতেন। প্রথমা পত্নী সকলকে ডেকে হাজী সাহেবের সদিচ্ছার কথা জানালেন। সকলেই শুনল। কেউ কোনো কথা না বলে চুপচাপ নিঃশব্দে উঠে চলে গেল। তখন সবাইকে উঠে চলে যেতে দেখে কুলসুম বিবি বললেন, তোমরা কেউ কোনো কথা বলছো না, এরপর কেউ কোনো অশান্তি করো না। নতুন বউ যখন আসবে তার মান্যতা তোমাদেরই। মিল্লাত নেই, ওর মতামত জানা গেল না। আদিলোকে বুঝিয়ে বলবে, যার যা ধর্ম যদি সয় তবে তাকে মেনে নেওয়াই মানুষের পরহেজগারি। মিল্লাত গোল করলে হাজী সাহেবের অসম্মান হয়, খানদানেরও বেইজ্জতি হবে। ওকে বুঝ দেওয়ার দায়িত্ব আদিল নেবে। আদিল কোনো কথা না বলে উঠে গিয়ে বাটার ঢাকনা তুলে পান সাজতে বসলেন। লুঙ্গির কোমরে 3টে পান গুজে একটা পান গালে ফেলে দাউলি হাতে মাথায় মাথাল বসিয়ে নিয়ে ক্ষেত খামারের দিকে নিঃশব্দে চলে যেতে লাগলেন। নবীনা এক বুকের দুধ বাচ্চাকে পান করতে দিয়ে অন্যমনস্ক বসেছিল। বাচ্চাটা সহসা মৃদু দংশন করতেই আহ করে মুখে শব্দ করে নবীনা বাচ্চাকে টেনে বুক থেকে ছাড়িয়ে ফেলে দুমদুম করে পিঠে গোটা কত কিল বসিয়ে দিয়ে বাচ্চার গাল দুটি আঙুলে খামচে ধরল। শুধু মুখে চাপা ক্রুদ্ধ আর্তনাদ। শয়তানটা খালি বদমাইশি করে। তারপর ফের মার দেয়, মুখ খামচায়। কুলসুম বিবি চোখের কোণে দৃষ্টি হেনে লক্ষ্য করলেন নবীনার চোখ মুখ চাপা ক্রোধে স্ফুলিঙ্গ ঝরাচ্ছে। ওই ধারা কিল মারার মতন যন্ত্রণাদায়ক বেয়াদপি শিশু করেনি। উচ্চারণেই দাঁতের দংশানির চোট বোঝা যায়। তারপর মাবুদ একদিন জানিয়ে গেল, কনে দেখা হইছে বড় ভাবি, বৈদ্যবাটির পশ্চিম পাড়ার মেয়া। না নিয়ে মায়ের সংসারে জ্বালাপুরার দুঃখী অভাবী জিন্দিগি। নেকাপড়ায় তেজি মাথা, কিন্তু কপালে হান না গোস্ত বোঝা যায় না। নসিব। বাড়ির মধ্যে এসব আন্দোলন চলতে থাকে। মিল্লাতের কানে তখনও সেই রব স্পষ্ট হয়ে পৌঁছায় না। বাপ যে ফের বিয়ে করতে পারেন মিল্লাত ভাবতে পারেনি। চিন্তাটা মাথায় কখনো সামান্য ধাক্কা দেয়নি, ফলে সে নিশ্চিন্ত ছিল। কিন্তু সব খবর যখন চূড়ান্ত মুহূর্তে তার কানে তৈরি হয়ে এলো, তখন সমগ্র বিষয় রীতিমতো জটিল, ভয়ঙ্কর। কলেজে ছুটির মাস চলছে তখন। নবীনা একা। ঠিক যেভাবে সে ক্রুদ্ধ, অপমানিত এবং একলা একলা, তার সঠিক মরমই কেউ নেই। ক্লাস 9 অবধি পড়াশোনা করলে কি হয়? তার চেতনার স্তর এ সংসারে বেমানান। কেবল দ্বিতীয় পক্ষের ভাই মিল্লাতই তার অসহায়তা বুঝতে পারে। বাকিরা সকলে অশিক্ষিত, সত্যিকার চাষি। বাপের বহু বিবাহ বিষয়ে তাদের যথার্থ কোনো যন্ত্রণা আছে বলে মনে হয় না। তাদের ভয় সংসার বুদ্ধি আর জমি ভাগের সংকটে সীমাবদ্ধ। বাড়তি কোনো মানসিক বেদনা নেই। একটা শিক্ষিতা মেয়ে একজন বৃদ্ধের সংসারে কিভাবে জীবন কাটাবে বলতে বড়জোর একখানি ষোড়শী দেহকে বোঝায়। ভেতরের মনকে গণ্য করা হয় না। ফলে ওরা বিমর্ষ হয় স্বার্থবোধের চাপে। পশ্চিম পাড়ার কি হচ্ছে সেটা আদৌ ভাববার বিষয় ছিল না। কিন্তু কথা তোলার সময় নবীনার যুক্তি কম বেশি তাদের কাছে বেশ গ্রাহ্য হল। নবীনা বাপকে বলল, আপনি এভাবে বিয়ে করতে চাইছেন কেন? নবীর সব সুন্নতি কি আপনি পালন করেছেন? নিসার হোসেন গম্ভীর হয়ে উত্তর করলেন, করেছি বই কি, তোমার কি সন্দেহ হয়? নবীনা বলল, শ্রমিককে তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা, হজরতের নির্দেশ। আপনি তা করেছেন? নিশ্চয়ই। ঘাম ঝরে পড়ার আগেও অনেকে মজুরি পেয়েছে, অজস্র উদাহরণ আছে। আপনি মাবুদের তাবৎ জিন্দিগির মেহনতের হিসেবই করেননি?
তার কত পাওনা আর কত দিয়েছেন বলতে পারেন? ওর ফুটো টিনের চালায় বর্ষার পানি পড়ে কেন? প্রতিবেশী উপসে থাকলে হাদিসে আছে নামাজ কায়েম হয় না। মাবুদ তো পণ নয়, প্রতিবেশীর চেয়ে অনেক নিকট। ওষুধের অভাবে তার ছানাপোনা চোখের সামনে মরছে বছর বছর। কফিনের দামটুকু দিলেই কি সুন্নত হয়? নিসার হোসেন আরও গম্ভীর ভারী হয়ে উঠলেন। নিচু খাদে কড়া করে বললেন, তুমি তর্ক করো না। মা ফাতেমা কখনো রসুলের সঙ্গে এভাবে তর্ক করতেন না। আমি মাবুদকে যা দিয়েছি, বাচ্চা হারুন ও রশিদও কারোকে দেয়নি। আমি মাবুদকে 2 বিঘে জমি লিখে দেব স্থির করেছি। বেশি তর্ক করলে আরও 2 বিঘে লিখে দেব। নবীনা বলেছিল, বেশ, তাই দিন, আমরাও চাই। কিন্তু একটি শিক্ষিতা মেয়েকে বিয়ে করা রীতিমতো ভয়ের কথা। তাবৎ বাড়িতে আগুন জ্বলবে। আপনি কোন যুক্তিতে বিয়ে করতে চাইছেন? নিসার হোসেন শুধালেন, তোমরাই বা কোন যুক্তিতে বাধা দাও? আগে সেই কথা শুনতে চাই। তোমার যুক্তিদাতা ব্রাহ্মণটি কে? নবীনা বলেছিল, আমি কারো কাছে যুক্তি শিখে আসিনি। আমি নিজেই জানি এ যুগে 4-4টি বিয়ে কিছুতেই চলে না। এক একটি মানুষ 4-4টি মনকে সন্তুষ্ট করতে পারে না, সেটা অসম্ভব। নিসার হোসেন ক্ষীণ হেসে বললেন, তাই বলো। তুমি মন নিয়ে কথা তুলেছ, তাহলে তো তোমায় কিছু শিক্ষা দিতে হয়। কতটুকু লেখাপড়া শিখেছ? আমি মুই মুই করে কথা বলতে ভালোবাসি বলে ভেবো না আমি রিয়েল চাষা। নট দ্যাট। আমি ইংরেজ আমলের ইন্টারমিডিয়েট। আমি এককালে বড় চাকুরি করতাম। জীবনে বহু বিচিত্র সমাজকে দেখেছি। আজও তিব্বতে দ্রৌপদী বিবাহ খুব মান্যতার প্রথা। বড় ভাই বিয়ে করলেই সেই মেয়ে বাকি 5 ভাইয়ের বউ হয়ে যায়। ইংরেজরা একাধিক বিয়ে করে, ছাড়ে আর করে। সাহেবরা ছোট জাত নয়। উঁচু সোসাইটিতে 4 বিয়ে তেমন হয় না, কিন্তু বিয়ে না করেই বহু বিয়ের স্বাদ পেতে পারে যে কেউ। সেটা হয়তো কলঙ্ক, কিন্তু সেটাই সমাজ। চল অচলের সীমারেখা কোথায়? আরও আছে। মন নিয়ে কথা তুলেছ তুমি। আমার মন তো 4টে বিয়ে চায়। সে বিয়েতে যে মেয়ের কষ্ট হয় না, নবীর কৃপায় তেমন মেয়ের আকাল হয়নি। শিক্ষিত মেয়ে মানেই সব মন তোমাদের মতন কাঁদুনি করা ছোটো মন নয়। মন ভরানো চেয়ে আমার সমাজে পেট ভরানোর ক্রাইসিসটাই বেশি ভয়ানক। আমি সিদ্ধান্ত করেছি অনেক ভেবেচিন্তে। কথা দিচ্ছি, জোর করে কিছু করব না। যাও, নিশ্চিন্ত থাকো। নবীনা বলল, যাব নিশ্চয়ই। ফাতেমা তর্ক করেননি, আমরাও করব না। ঠিক আছে, কিন্তু নবীও তার মেয়ে ফাতেমার কাছে যুক্তি চাইতেন। আপনি 5 রকম সমাজের কথা বলছেন। সে সমাজে এত চাষা বাস করে না। সে সমাজ আমার নয়, আমার সমাজের কথা বলুন। আপনি ইন্টারমিডিয়েট, ফার্সিতে এককালে কবিতা লিখতেন, কিন্তু আপনার ঘরে একটি জাহানারা নেই। ছেলেরা সবাই মূর্খ, গরুর দোস্ত। সেই সমাজে মন বলে কোনো বস্তু আছে নাকি? ভেবেছিলাম আছে। ইংরেজির ধমকি খেয়ে চাষা হটে, কিন্তু ফতেমা যায় না। যুক্তি আপনাকে নিতেই হবে। আমার সমাজে যা চলে না তাই চালাতে যাবেন না। আপনি আমার বর্তমান 3 মায়ের মুখের দিকে চেয়ে দেখেছেন কখনো? নিসার বললেন, দেখেছি। মন বলে কোনো বস্তু সত্যিই নেই, তাই মন নিয়ে বিড়ম্বনাও কম। ওদের সুখ দেহে, সেটার তলব জানতে এই সমাজের সত্যকার পরিচয়, অবস্থা, সংকট বিচার করতে হবে। তোমার ছোট মাথায় তত বুদ্ধি নেই মা। আমার সমাজ মুসলমানের সমাজ, হিন্দুর নয়। সেই সমাজ নবীর সমাজ। শিক্ষিত ছেলেরা সব মুর্দা, ডেড বডি। হিন্দু রাজার আশীর্বাদে দেশটা শ্মশান হয়ে গিয়েছে জননী। ওহদ আর বদরের যুদ্ধে নবীর দেশ এমনই বিরান হয়েছিল কাফিরের দোষে। বিয়ে যে করবে, ঔরত পুরুষ কোথা? সবই যে মুর্দা, কবর ভরে গিয়েছে। তখন 4 বিয়ে তো বাধ্য হয়ে চালু হয়। 4 কেন, 14 বিয়ে তো কোনো আপত্তি ছিল না। শিক্ষিত ছেলে চাকুরি পায় না, বেকার। ওয়াগন ব্রেক করে, মুনিশ খাটতেও পারে না, পকেট মেরে খায়। সবই তো মুর্দা মাগো। আমার সাধ্য আছে ভরণের পোষণের, শক্তি সামর্থ্য আছে। আমাকে ভ্যাসেকটমি করতে হয় না। আমি কেন নারাজ হই নবীর সুন্নতে? কও হে আনোয়ার, আমি কোথাও রাজিয়াকে জোর করছি নাকি?
বৈঠকখানায় তখনই রাজিয়ার ফুপাতো ভাই আনোয়ার বৈদ্যবাটি থেকে হনহনিয়ে ছুটে এসে হাজির। আনোয়ার একধারে ঘটক ও অভিভাবক। দাঁত বার করে হেসে বলল, ছি ছি, জোর কিসের, সবই ক্ষুধার ইচ্ছা। রাজিয়ার নসিব, কপালে লিখন। ক্ষুধার কালাম রদ করে মানুষের সাধ্যি কি বলেন? নবীনা আর বাপের সম্মুখে দাঁড়িয়ে থাকতে পারে না, তবু নিশ্চল ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে। একসময় চৌকির এক প্রান্তে নিঃশব্দে বসে যায়। ঘটকার ভাবি বরের সঙ্গে আলাপ শুরু হয় এবং ঠিক 7 দিন বাদে এই বৈঠকেই ওই দুই ব্যক্তির কথাবার্তার মুহূর্তে নবীনা ওপাড়া থেকে এসে উপস্থিত হয়। ওপাড়ায় তার স্বামীর ঘর। সেদিন আনোয়ারের মুখ শুকনো দেখায়। বাপ হয়ে ওঠেন বিশেষ গম্ভীর। বলেন, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে কেন নবীনা? যাও, আনোয়ারকে নাড়ু মুড়ি এনে দাও। না পারো স্বামীর ঘরে গিয়ে মোনাজাত করো। নিকের আগেই যেন আমি এন্তেকাল করি, আর আমি মরতে মরতে মোনাজাত করব যেন সাদিকার এক দফা নিকে করে। সাদিক শিক্ষিত ছেলে, গায়ের পাঠশালা শিক্ষক, নবীনার বর। নবীনা বাপের কথায় চমকে ওঠে। দুটি চোখ তার সরু আর বিষণ্ণ হয়ে ওঠে। ভালো করে কোনো কথায় জানা হয়নি মিল্লাতের। দ্বিমুখী দ্বন্দ্বের মধ্যে পড়েছিল নবীনা আর সে। সেই হিসেবে তাবৎ পরিবার একটি সিদ্ধান্তে নিকটবর্তী হচ্ছিল ক্রমশ। কি হবে? ধীরে ধীরে ঘটনার গতিধারা এমন হয়ে উঠল যে নিসার হোসেনের চাহিদাকে মেনে না নিলে হাজেরার কপাল পুড়ে যায়। সেদিন বৈঠকের আলাপ জমল না। মুড়ি দিতে গিয়ে নবীনা বুঝেছিল ওদের কথাবার্তা ঠিক মতন সরছে না। মুড়িগুলো কোচনে বেঁধে নিল আনোয়ার। খেলো না। খেতে গেলে অনেক সময় লাগত। ততক্ষণ বসে থাকার মতন আনন্দদায়ক কথার জোগান ছিল না। অগত্যা বিমর্ষ বদনে মুড়ি বেঁধে নিয়ে আনোয়ার চলে গেল। সেদিন রাত্রে নিসার নবীনাকে বৈঠকখানায় ডেকে পাঠালেন। বললেন, আমি কারোকে জোর করব না বলেছিলাম, সেই কথাই বহাল রাখলাম। বৈদ্যবাটির বিয়ে ভেঙে দিচ্ছি, বাড়িতে খবর দিও। আনোয়ার অভিসন্ধির সওদাগর। বৈদ্যবাটির মাঠানের 12 বিঘের দাগ ভাগ চাষ করার আর্জি নিয়ে এসেছিল। পরে ফাঁক বুঝে ওই জমি নিয়ে লেঠিলি করবে আমার সঙ্গে। বোনটাকে টোপ করেছে। আমিও সেই শখের বোয়াল। আমি ওই বিয়েতে থু করে দিলাম। এই ঘটনার 1 মাস পর শহর থেকে মিল্লাত ছুটিতে বাড়ি এলো। নবীনা সব কথা অনুপুঙ্খ বর্ণনা করে গেল ভাইয়ের সামনে। তখন রাত 8টা। ওরা এই ভেবে খুশি হয়ে উঠেছিল যে বাপ তাহলে আর বিয়ে করছেন না। সব কেমন নীরব হয়ে গিয়েছে। রাত 8টার সময় মিল্লাতের ঘরে হাজেরা এসে দাঁড়ালো। সেদিনও এক তীব্র উত্তেজনার বশে মন যে কি অসহিষ্ণু হয়ে উঠেছিল, সব কথা ভালো করে শোনাই হলো না। মাবুদও সেদিন সন্ধ্যার মুখে বেশ কয়েকবার মিল্লাতের ঘরে কি যেন বলতে এসে উসখুস করে ফিরে গেছে। তারপর এসেছে হাজেরা। নবীনা তখনও ভাইয়ের কাছে বসে আছে। উঠে যেতে মন চাইছিল না। হাজেরা ঘরে ঢুকেই, বাপজি এসেছ সোনা বলে চাপা গলায় ঢুকরে কেঁদে ফেলল। নবীনাও স্তম্ভিত। টেবিলে ভীষণ উজ্জ্বল সাদা ল্যাম্পের শিখা টলটল করছে। হাজেরা বলল, আজ দুপুরে রেজিস্ট্রারি অফিসে মরদের নামে 2 বিঘে জমি দলিল করল হাজি। হায় বাপ, বাপরে, আমার কি হবে? তুই একবার বিচার কর শোনা। নারী লোকের কপাল সোনা তেতলের হাঁড়ি, তাপে ফাটে না, দাপে ফাটে। তোর বাপের দাপ সামলায় কে বাছা? মিল্লাত হাজেরার কথা শুনে পরম বিস্মিত গলায় বলল, জমি লিখে দেওয়ার কথা তো ছিলই ফুপু। নবীনা বলছিল আমরা বেশি তর্ক করলে আরও 2 বিঘে জমি তোমরা পাবে। আমরা চেষ্টা করব আরও 2 বিঘে দলিল হোক। তুমি কাঁদছো কেন? হাজেরা বলল, কাঁদে কি সাধে বাছা? মরদ যে রাতে শুয়ে বুকের কাছে চুয়ে চুয়ে কাঁদে গো। জমি তো মাগনা লয় মিলাদ বাপজি। ক্ষুধা 7 তবক আসমান কাঁপছে। তোমার বাপের শখ মিটায় কে? আমাকে শাদি করবে তোমার বাপ। মরদকে তালাক দিবার জন্য চাপ দেয় হামেশা। মরদ আমার রাতভর ঘুমায় না, খালি ডুকরায়। তুমি বুঝমান ছেলে, বাপের সুমতি যাতে হয় সেই ব্যবস্থা করো বেলা।
তা বাদে শহর যেও ধন। মিল্লাত কথা শুনে নির্বাক হয়ে যায়। দুই চোখ দেখতে দেখতে ক্রোধে ঘৃণায় ঝাপসা হয়ে আসে। সহসা আসন ছেড়ে এক প্রকার লাফিয়ে চলে আসে নিসার হোসেনের বৈঠকখানায়। তখনই তিনি এশার নামাজ শেষ করে তসবি গুনছিলেন। কিছুক্ষণ অপেক্ষা করে মিল্লাত। পেছনে নবীনাও এসেছে। নবীনা বলে, আমাকে আগে কথা বলতে দাও, উনি বলেছেন জোর করে কিছু করবেন না। কথাটা কানে যায় নিসার হোসেনের। তসবি বন্ধ করে জায়নামাজ গুটিয়ে ফেলেন, মাথার টুপি খুলে ফেলেন। দেখতে দেখতে বাড়ির অন্যরাও সেখানে জড়ো হয়। 3 বউ, প্রায় সমগ্র সন্তান মণ্ডলী। সন্তানদের যারা বিবাহিত তাদের ছানাপোনা ও বধূরা, তাবৎ ঘর ভরে যায়। নিসার হোসেন ঠান্ডা গলায় বলেন, আমি কারোকে জোর করিনি নবীনা। মাবুদ স্বেচ্ছায় হাজেরাকে ত্যাগ না করলে আমি গ্রহণ করব কেন? শুকনো মুখে মাবুদ চোখের সামনে ঘুরে বেড়ায়, দেখি তো, টের পাই। ছেলেটা কষ্ট পাচ্ছে, কিন্তু হাজেরাকে খেতে দিতেও পারে না, তাই 2 বিঘে জমি লিখে দিয়েছি। তুমি বলেছিলে আমি কিছুই দেই না, ওকে ঠকিয়েছি। তোমাদের মুখ আমি ধীরে ধীরে বন্ধ করে দেব। নিসার হোসেন জায়নামাজখানি ঘরের কোণে রেখে চেয়ারে বসলেন। বললেন, আমার সমাজে 2 ধারা গরিব আছে। এক গরিব বড় দরদি, গরিব বলেই মায়াদয়া বেশি, আর একদল গরিব বলেই নিষ্ঠুর। মাবুদ দরদি লোক, খেতে না পেলেও বউ তালাক দেবে না, কিন্তু কখনো যদি দেয় জানবে বেটা ছেলে বড়লোক হয়েছে, জমি পেয়েছে, সুখে আছে। সংসারে সুখ না পেলে কিছু মানুষ নিষ্ঠুর হতে পারে না। গরিবের নিষ্ঠুরতাও নেই। আমি তাহাজ্জুদে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম গতকাল। নবী আমাকে স্বপ্ন দিয়েছেন। বলেছিলাম, হায় নবী, আমি এখন কি করব? বিশ্বাস করবে না জানি, কিন্তু কারোকে সুখী না করে কারোকে দুঃখ দিতে নেই। স্বপ্ন দেখে সেই চৈতন্য হয়েছে আমার। মাবুদকে দিয়ে মানুষের চাওয়া পাওয়ার হিসেবটা পাকা করতে চাই। সেটা একটা পরীক্ষা নবীনা, আমায় বাধা দিও না। মিল্লাত বলল, আপনার কথা বুঝতে পারি না কেন? আপনি স্পষ্ট করে কথা বলতে পারেন না? নিসার হোসেন ভিড়ের মধ্যে চাইলেন। মিল্লাতকে দৃষ্টি দিয়ে খুঁজে দেখে বললেন, কে তুমি? মিল্লাত, কখন এলে? মা কেমন আছেন? আমার মা? তোমার দাদি? শহরের বাড়িতে দাদিমাকে নিয়ে স্কুল জীবনের শেষ দিকে মিল্লাত চলে গিয়েছে। দাদিমা নাতিকে এতই পছন্দ করেন, আর মিল্লাতের লেখাপড়ায় তার এত উৎসাহ যে এই বৃদ্ধ বয়সে নাতিকে যেন কোলছানা করতে চান না, তাই শহরেই থাকেন। মাঝে মধ্যে গায়ে আসেন। আসলের চেয়ে সুদ মিষ্টি, ছেলের চেয়ে নাতিই তোফা, জীবনের আশ্চর্য পুরস্কার যেন। মিল্লাত জানে দাদিমাকে এই লোকটি ভয় পায়। বলল, আপনার পরীক্ষার কথা দাদিমাকে নিশ্চয়ই জানাবো, নবীর স্বপ্নের কথাও, কিন্তু কথাটা আমার একটু বোঝা দরকার। শহর থেকে বাড়ি আসার পথে দেশের লোক কতজন বৈদ্যবাটির বিয়ের কথা আমাকে জানতে চেয়েছে, আমি কোনো জবাব করতে পারিনি। এখন মাবুদের ঘটনার কি জবাব দেব বলুন? নিসার বললেন, দেবে। মাবুদ আমার দোস্ত, ওকে আমি একটু বড়লোক করছি মাত্র। কথা কেন বোঝো না? বড়লোক হলে মাবুদ যা পারে, গরিব থাকলে মাবুদ তা পারে না। অসহ্য। মিল্লাত বিরক্ত হয়। নিসার বলেন, হ্যাঁ অসহ্য, অবশ্যই অসহ্য। হেলাফেলা করে বুঝলে তো বোঝা যায় না মিল্লাত। সমাজতত্ত্ব বলে কথা। যে মানুষ ঢের কাল জন্মাবধি বড়লোক, টাকা পয়সার মালিক, তার চাহিদার দোষ যা, যে কিনা গরিব থেকে বড়লোক হওয়ার চেষ্টা করছে, তার দোষ আরও ভয়ঙ্কর। মাবুদকে বড়লোক হতেই হবে, সেটা সে বুঝতে শিখেছে। এতকাল বেচারি নির্বোধ ছিল। বেকুফ কি সহজে শেয়ানা হয়? যাজ্ঞে, মেয়ে আর মাটির যুদ্ধ পৃথিবীতে কখনো শেষ হবে না। আমি চাই না মাবুদ তার কৃতকর্মের জন্য আমায় দোষ দিক। যা করবে নিজের থেকে করুক, আমি কেবল তাকে কিঞ্চিত বড়লোক করে দেব, ব্যাস। ফেকায় আছে পরস্ত্রীকে বিবাহ করা হারাম। জানি সেই লোভের ক্ষমা খোদা করতে পারেন না, তা নিয়ে গল্প আছে, শুনেছ? অতএব। নিসার চুপ করে যান। মিল্লাত বলে, তবু শুনে রাখুন আব্বাজি,
মাবুদ ক্ষমা করলেও আমরা করব না। মানুষের লোভ যে নিরাকার বস্তু, ধরা যায় না। যারা কবরে শুয়ে কাঁদবার জন্য দুনিয়ায় এসেছে তারা কখনো জীবদ্দশায় কাঁদে না। নইলে মাবুদকে এত লোভী করে তুলতেন না, আপনার কষ্ট হতো। চল নবীনা, আমি কালই পালাবো, এখানে তিষ্ঠনো যায় না। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন ঔপন্যাসিক আবুল বাশারের লেখে একটি উপন্যাস ফুলবউ এর দ্বিতীয় পর্ব। এরপরে আসছে তৃতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।